কয়েকটি নক্ষত্র নিঃশেষে। লেখনীতে তেজস্মিতা মুর্তজা। সন্ধ্যা রাতে ঝড়ো বাতাস উঠল। নয়নতারার মনে হলো এর পিছনে ব্রাহ্মপুত্রের হাত আছে, কারণ সারাদিনে দাবদাহ দেখে দাদু বলেছিল রাতে ঝড় উঠবে। এবার মৃত ব্রাহ্মপুত্র জল বাড়বে, জোয়ার আসবে। নয়নতারা গ্রাহ্য করেনি। গত 4 দিন ধরে প্রাকৃতিক পোড়ানো গরম পড়েছে, বৃষ্টি তো হয়নি। তাছাড়া দাদুভাই অন্য কথা বলতো, ব্রাহ্মপুত্র নদ মরে গেছে। এককালে ময়মনসিংহের বুকে খুব দাপট নিয়ে বয়ে যেত এই রাক্ষস। কতবার বন্যা দিয়ে ডুবালো ময়মনসিংহকে, সে হিসাব নেই। কিন্তু আজ যৌবন হারিয়ে অসহায় কুজো বুড়োর দশা। বুকে জলের ব্যাপক ঘাটতি, তার উপর গ্রীষ্মের নিষ্ঠুর হামলায় দিনভর জল হারানোর পর ব্রাহ্মপুত্র দেখে বড় মায়া হয়। এই তো গত পরশু নয়নতারা কলেজ থেকে ফেরার পথে নতুন পেন্টিং এর দৃশ্য সংগ্রহ করতে এক পাক ঘুরে এলো ব্রাহ্মপুত্রের পাড় থেকে। একটাই কথা তার মাথায় এসেছিল, মৃত নদ। সেই নদ নিয়ে দাদুমণির এমন ঝড়ের ভয় নেহাত অহেতুক বই কি। তাই 4-5টা মোমবাতিও একটি ভরা দেশলাই বাক্স নিয়ে বালিশের তলায় রাখা হয়নি। এখন সেটার ভয়াবহ পরিমাণ ভুগতে হচ্ছে। নয়নতারা চোখ বুঝলে দেখতে পাচ্ছে ব্রাহ্মণপুত্রের পানির উপর উঠছে একটু একটু করে সমতল, এরপর পথঘাট থেকে শুরু করে মানুষের বাড়িঘর প্লাবিত করছে। নয়নতারা এখন মনে হচ্ছে নদকে এত তুচ্ছ জ্ঞান করা উচিত হয়নি। নদ তো নদই। এই যে অন্ধকার কক্ষ, বাইরে বিকট শব্দ, বাজ পড়েছে। মনে হচ্ছে পুরো পৃথিবীটা ফালাফালা হয়ে যাচ্ছে। এর কিছু সময় পর শুরু হলো আমকালের ঝড়। শিল পড়েছে। নয়নতারার কানে আঙ্গুল চেপে প্রাণপণে দোয়া ইউনিস পাঠ করেছে। কাচের জানালায় শিল ছুটে এসে লাগছে। মনে হচ্ছে দুষ্টু ছেলে মেয়ে ইটের খোয়া ছুঁড়ে মেরে হাততালি দিচ্ছে। দাদু বলে কালবৈশাখী ঝড়ে শিল পড়ে আমের গায়ে দাগ ফেলতে। জ্বরের খুব হিংসা আমের ওপর। নয়নতারা কাঁথার আড়াল থেকে এক চোখ বের করে দেখলো জানালার পর্দার উপর দিয়ে বৈদ্যুতিক আলোক রোশনি ঝলক ঝলে নিভে উঠছে। খুব ভয়ানক ব্যাপার, একদম ভূতের সিনেমার দৃশ্যের মতো। ভূতের সিনেমাতে ভূত আসার আগে এভাবে পর্দার উপর বৈদ্যুতিক ঝলকানি দেখা যায়। সেই ঝলকানিতে সে কক্ষের এক পাশে স্ট্যান্ডে বাঁধিয়ে রাখা ক্যানভাসটি দেখতে পেল। অসম্পূর্ণ একটি পেন্টিং। মৃত ব্রাহ্মপুত্রের পার, কেবল দূর দূর অব্দি চর, মাঝে অল্প কিছু সরু পানি প্রবাহ। নদীর পাড়ে জয়নাল আবদিন সংগ্রহশালার এক টুকরো দৃশ্য ক্যানভাসের এক কিনারায় উকি মারছে। আরো একদিন লাগবে পেন্টিংটি সম্পূর্ণ করতে। ছোটবেলায় টিভিতে নয়নতারা ছোট চাচার সাথে ম্যান ভার্সেস ওয়ার্ল্ড শো দেখতো। সেখানে একবার বিয়ার গেলস বলেছিল বিদ্যুৎ চমকানোর কম বেশি 6 সেকেন্ডের মাঝে মেঘের গর্জন শোনা যায়। সে ছোট চাচাকে জিজ্ঞেস করেছিল, চাচু এমন কেন হয়, দুটো একসাথে কেন হয় না? রুয়াদকে টিভি দেখার সময় ডিস্টার্ব করা হলে সে অত্যন্ত রেগে যায়, বিশেষ করে কোনো প্রোগ্রাম দেখার সময়। এরকম প্রোগ্রামগুলো দেখার সময় তার মুখ হা হয়ে থাকে। অনায়াসে এক ঝাঁক মশা মাছি তার গালে আশ্রয় নিতে পারবে এমন হা। রুয়াদ বিরক্ত হয়ে বলেছিল, এই জন্য তোর সাথে কিছু দেখতে বসি না, এত প্রশ্ন করবি না, চুপচাপ দেখতে দে। নয়নতারা জেদ ধরলো, বলো না তুমি নাকি বিজ্ঞান পড়ো খুব, তাহলে বলো। রুয়াদের ইগো হাট হলো। সে তার বিজ্ঞান মনস্ক মানসিকতা নিয়ে খুবই গর্বিত। বিজ্ঞান তার সবচেয়ে টুরু প্রেমিকা। সে ভাতিজিকে বোঝালো বিদ্যুৎ চমকায় মেঘের ঘর্ষণের ফলে চার্জ উৎপন্ন হলে আলোক তরঙ্গ সৃষ্টি হয়, কিন্তু আলোর বেগ শব্দের বেগের চেয়ে বেশি। সে কারণে পৃথিবীতে বিদ্যুতের আলো ঝলকানি আগে এসে পৌঁছায় এবং শব্দটা আসতে কম বেশি 6 সেকেন্ড মতো সময় লাগে। তাই বিদ্যুৎ চমকানোর আলো আগে দেখা যায় আর মেঘ গর্জন পরে শোনা যায়। আর একটা প্রশ্ন করবি তো দোতলা থেকে ছুঁড়ে ফেলে দিয়ে আসবো। ব্যাপারটা আজ কাজে আসলো। প্রতিবার আলো ঝলকানোর পর নয়নতারা গুনতে লাগলো, 1 2 3 4 6 সেকেন্ডের মধ্যে কানের তালা ফাটিয়ে বাজ পড়েছে। এটা খুব ভালো পদ্ধতি মন থেকে ঝড়ের ভয় দূর করার। পাশে দাদু ঘুমাচ্ছে বেহুশের মতো, কিন্তু নয়নতারা এখন কান্না পাচ্ছে। এই সময় জ্বরের দিনে ছোট চাচার অনুপস্থিতি নয়নতারা দম বন্ধ করে অনুভূতি দেয়। ছোট চাচা আজ তাদের পরিবার থেকে বহু দূরে। তার ঠিকানা নয়নতারা জানে না, অবশ্যই জানার প্রয়োজনও মনে করে না এখন আর। সে ঠিক করেছে যে তার কোনো স্বার্থপর রুয়াদ বুয়াদের কথা ভাববে না। তার কোনো ছোট চাচা পাচা নেই, কোনো ছোট চাচার জন্য তার কষ্টও হয় না। এই বাড়িতে কেউ খেয়ালই করেনি চাচা চলে যাবার পর বাড়িটা যেমন মরে গেছে, নয়নতারাও গুটিয়ে গেছে। চুপচাপ থাকে সে। তার ক্যানভাসগুলোতে সেজে ওঠা চিত্রকর্মগুলো এক একবার কেমন বিষণ্ণ। সেও লাভঝাপ পেরে আম্মুর বকা খায় না। নয়নতারাকে ছোট রেখে সে বিদ্রোহী লোক সংসার চাড়লো। এত বছর পরেও নয়নতারা বড় হতে পারলো না। তার এখনো সঙ্গী হিসেবে ছোট চাচার ঘাটতি বোধ হয়। বাবা মেজাজি লোক, সবাই বলে তাকে খুব ভালোবাসে, সাথেও বাবা নিষ্ঠুরভাবে কিন্তু সে জানে তার কোনো ভুল হলেও তার সাথেও বাবা নিষ্ঠুরতার কোনো কমতি হবে না, যেমন রুয়াদের সাথে হয়নি। রুয়াদকেও বাবা অনেক ভালোবাসতো, কিন্তু সে একটা ভুলকেও ক্ষমা করেননি। সেটা ঠিক কেমন ভুল ছিল আর কি ছিল বোঝেনি এখনো নয়নতারা। এখন এ বাড়িতে আর কারোর রুয়াদের কথা মনে পড়ে না। শুধু সে রোজ রাতে কান্না করে বেপরোয়া ছেলেটার জন্য। তার নাম রুয়াদ রেখেছিল। নাম রেখে রুয়াদ ঘোষণা করলো, নয়ন শুধু আমার নয়নতারা, আর কারো না।
তোমরা নয়নতারা বলে ডাকবে না, নয়নকে নিজেদের ডাকার জন্য নতুন নাম বেছে নাও। আজ রুয়া ছাড়া সবাই ডাকে নয়নতারার কান্নার বেগ বাড়ল। রুয়া যে এত পাষণ্ড তার ভাবলে তার অবাক লাগে। একবার টেলিফোনও করে না। আগে রোজ অপেক্ষা করতো নয়নতারা, এখন অভিমানে সেটা আর করে না, কারণ সে জেনে গেছে তার রুয়াদের কথা সবসময় মনে পড়লেও রুয়া তাকে এ বাড়ির সকলের মতো কঠোরভাবে ঘৃণা করে। নয়তো কল করে লুকিয়ে নয়নতারার খোঁজ নেওয়া যায়, তা তো নেয় না। ছাদ বাগানে এক কোণে কিছু ফুল গাছে লাগিয়েছিল নাফি, কারণ ফুল গাছ চাষের মাধ্যমে মধু সংগ্রহ করা যায়। ফুল গাছ সে লাগিয়েছিল, এখন শুধু অপেক্ষা ফুল গাছ বড় হলে সে মৌমাছির মতো মধু সংগ্রহ করবে, তারপর গোপনে বাজারে গিয়ে সেগুলো বিক্রি করে রিমোট কন্ট্রোল গাড়ি কিনে আনবে। কিন্তু একই হায়, কোনো অসভ্য যেন ফুল গাছগুলো লন্ডভন্ড করে দিয়েছে। নাফির কান্না পাচ্ছে, তুফান বেগের মতো কান্না, কিন্তু এভাবে একা কাঁদার মানেই হয় না। বাড়ির লোকের সামনে গিয়ে কান্নাটা পুরো বেগে ছাড়তে হবে, তাহলে নতুন ফুল গাছ পাওয়ার সম্ভাবনা আছে। ঘরবাড়ি নড়ে চড়ে উঠলো, এত জোরে যে কাঁদতে কাঁদতে ভেতরে ঢুকলো। অ্যানি দৌড়ে এসে এক ধমক মারলো। এ বাবু, কাঁদছো কেন তুমি? মুশকিল হলো তো, বলবে তো কি হয়েছে, কাঁদছো কেন? নাফি কান্না থামালো আরো খানিক পরে। তৎক্ষণে বাড়ির বড়রা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে নাফি আজ কান্না থামানোর বদলে যা আবদার করবে তাই দেওয়া হবে তাকে। নাফি সুযোগ বুঝে কান্না থামিয়ে বলল, আমার ফুল গাছ কে যেন নষ্ট করেছে। মাম, দাদুর বন্দুকটা বের করে দাও তো, আমি তার মাথার খুলি উড়াবো। বাকিগুলো কোনো ক্ষতি করবে না, শুধু অন্তত একটা খুলি উড়াতেই হবে। রেশমি বই পড়েছিল বসার ঘরে সোফায় বসে। সে বলল, দিয়ে দাও ভাবি, তোমার ছেলে শুধু সেই লোকের একটা খুলি ওড়াবে। অ্যানি গম্ভীর মুখে তাকিয়ে বলল, মজা লাগছে খুব তোর? না, মজা লাগছে না, বিরক্ত লাগছে, আমার বই পড়া ডিস্টার্ব হচ্ছে। অ্যানি জিজ্ঞেস করলো, এই নাফি, কে শিখিয়েছে তোমাকে এসব? মার খাওনি অনেক দিন না? অসভ্যতা আমি লিমিট ক্রস করছো দিন দিন। ফুল গাছ দিয়ে কি হবে? মধু পাওয়া যায়? অ্যানি অবাক হয়ে গেল। মধু পাওয়া যায়? এসব বা কে ঢুকিয়েছে মাথায়? অব্র বলেছে, সত্যিই পাওয়া যায় ম্যাম। চুপ, পরামর্শ নেবার মতো আর কাউকে ফেলে না। তোমার ওই হারামজাদা চাচা ছাড়া তার কথা ধরতে আছে কি আশ্চর্য। আর একবার কান্না সাউন্ড এলে মার খাবে তুমি না। মধু ফ্রিজে আছে, বের করে খাও। কি একটা অবস্থা, মধু নাকি ফুল গাছ থেকে বের করে খেতে হবে। এই লোকটা নাফেল অবাক হয়, হাসছি নাকি? না তো। আচ্ছা বলো, কতটা খারাপভাবে উপড়ে ফেলা হয়েছে? সে মাম্মাকে জিজ্ঞেস করলো। মাম, বাবা কি মজা করছে আমার সাথে? মাম কথা বললো না। মাম এখন নাফির দিকে কড়া চোখে তাকিয়ে আছে। সে যে নিজে বাবাকে ধমক মারলো একটা। চুপ, তুমি মনে মনে হাসো, আমি জানি। নফেল শেষমেশ কথা দিল, আমি ফেরার পথে তোমার জন্য ফুল গাছ আনবো। এখন চুপ করো, এসো নাস্তা করবে। নাফি শান্ত হলো ঠিকই, কিন্তু সে বোকা নয়। এটা বইয়ের করা দরকার কে আসলে তার ফুল গাছগুলো এই হাল করেছে, নয়তো আবার ফুল গাছ আনার পর যদি একই হাল করে সে ছুট। আমি মধু খাবো না মাম। আমি খাওয়ার জন্য মধু চাইনি তো কেন চাও? নাফি কথা বলছে না। নফেল খেতে খেতে নাফির দিকে তাকাচ্ছে বারবার। এতে নাফির রাগ সাংঘাতিক বাড়লো, কারণ বাবা তাকানোটা সুবিধার না। বাবা মিট মিট করে হাসছে। নাফির দুঃখের কোনো কদরে নেই তার কাছে। সে চেঁচিয়ে উঠল, বাবা হাসবে না একদম। তুমি কি জানো কতটা খারাপভাবে আমার ফুল গাছগুলোকে উড়ে ফেলা হয়েছে? বন্ধের কাকু করতে পারে কাজটা, কিন্তু তার প্রথম সন্দেহভাজন অদ্রিজ। এই নাফি, কোথায় যাচ্ছ? আত্রকে ডেকে আনি মাম। একটু অপেক্ষা করো। ও সারা রাত ছাদে বসে বসে সিগারেট খায়, আরও কি করে। ওই করেছে এই ফাজি কাজ। তার দাদি তাকে খোঁজ দিল। অব্র ডাইনিং রুমে কমন বাথরুমে ঢুকেছে। দেখ মরে পড়ে আছে কিনা ভেতরে। নাফির আবার কান্না পাচ্ছে। এখন অব্র একবার ওয়াশরুমে ঢুকলে কমপক্ষে 2-2.5 ঘন্টার নিচে বের হবে না। ততক্ষণে বিচারের মহলটা নষ্ট হয়ে যাবার সম্ভাবনা। এতক্ষণ ধরে ভেতরে কি করে জানা নেই। নাফির দারুণ অব্র ঘুমায়, কারণ সে সারা রাত ঘুমায় না, তাই ওয়াশরুমে বসে বসে ঘুমায়। নাফি বাথরুমের দরজায় দুমদুম করে কিল বসালো, কিন্তু নাফি অদ্রিজকে ভয় পায়। কথা না শোনা বেরিয়ে নাফিকে ধরে মাথার উপর তুলে হ্যাক করে এক আছাড় মারা অদ্রিজের জন্য খুব বড় ব্যাপার না। অদ্রিজ ঘন্টা না পেরোলে বেরোবে না। সবে এখন বসে আছে সোফাতে। আজ অদ্রিজের বিচার হবে। এই ফাঁকে নাফি দাদুভাইকে ডেকে এনেছে। আজ অদ্রিজের একটা কঠিন বিচার হওয়া চাই। সে দাদুর কাছে পরিপাটি করে অভিযোগটা জানিয়ে রাখলো। এখন শুধু অদ্রিজ বের হলে বিচার শুরু করবে, কিন্তু সবার ধৈর্যের বাঁধ ভাঙছে। ভেতর থেকে অদ্রিজ গম্ভীর গলায় বলল, আমি তোর ফুল গাছ নষ্ট করেছি মোটু। ওখানে জ্ঞান জ্ঞান করে লাভ নেই, যা এখান থেকে, আর যেন ধাক্কার আওয়াজ না আসে। নাফির ধাক্কার বেগ ভালো। সত্তর প্রধান এক ধমক মারলো, এই চেরা, হাঁটতে কেন মানুষের এত দেরি লাগে? হাঁকিস নাকি ঘুমাস ভেতরে? অ্যানি পাঞ্চুয়ালিটি এত খারাপ গান হবে জোয়ান মানুষের। লোকটা তার দেখা অদ্রিজ তার কমপক্ষে 20 মিনিট পর বেরোলো। পরনে শুধু একটা হাফ প্যান্ট, গায়ে কিছু নেই। গাড়ির ওপর লম্বা চুল, দাড়ি এক মুঠোর বেশি হয়ে গেছে। চুল ও দাড়ির ঝাড় মিলে একটা বিশাল বন তৈরি হয়েছে মুখ ও ঘাড়ে। এছাড়া বুকের ওপর বিশাল বিশাল কালো পশম, গাড়ির তোয়ালে ঝুলছে, সেটাও নোংরা। চোখ দুটো রক্তের মতো টকটক লাল, কোটরে ঢুকে আছে।
ঠোঁট কুটকুটে ভয়ানক দেখতে লাগে, কিন্তু শরীরে একদম চাঙ্গা। ভাবসাব দেখলে মনে হয় এক রাজ্যের কাজ সে এক হাতে করে ফেলবে ক্লান্তিহীন। দুলতে দুলতে এগিয়ে আসলো ডাইনিং টেবিলের দিকে। দেখে বোঝা গেল এখনো গোসলই করেনি। তাহলে এতক্ষণ কি করেছিল ভেতরে? মেজাজ খারাপ সবার হলো। অদৃশ্য মনে একটা ভাবসহ গম্ভীর হয়ে বলল, কি সমস্যা বড় চাচা? সাত্তার সাহেব ধমক দিলেন, থাপ্পড় খেতে চাস অত্র? না, জিজ্ঞেস করলে কেউ কখনোই স্বীকার করবে না সে থাপ্পড় খেতে চায়। আমিও করব না। সাত্তার সাহেব তাতে কিরমির করে বলেন, শোনো, তোকে আমি 1 মাস সময় দিলাম, এর মধ্যে তুই সভ্য মানুষ হবি। আর তা না হতে পারলে তোর পাছায় লাত্তি মেরে তোকে এই বাড়ি ছাড়া করা হবে। আজ থেকে গুনবি 1 মাস সময়। সাত্তার সাহেবের আগে কাঁপতে লাগলেন। অদৃশ কোনো জবাব না দিয়ে হেলে দুলে হেঁটে গিয়ে টেবিলে বসলো। সাত্তার সাহেব উঠে গেলেন, বন্দরে নেমে এলো। অদৃশ সোজা গিয়ে টেবিলে বসে রেশমিকে বলল, বেহেনজি খানা গিলে হাম গভীর বুকসে মারে যারা হে। আদৃশ এখন প্রচন্ড উৎফুল্ল একভাবে আছেন। কতক্ষণ থাকবে বলা যাচ্ছে না, কিন্তু যতক্ষণ থাকবেন ততক্ষণ অতিরিক্ত ফুর্তিতে থাকবেন। অকারণে হাসতেও দেখা যেতে পারে, তুলনামূলক বেশি কথা বলবেন, চরম এক আত্মহংকারী ভঙ্গি দেখা যাবে। রেশমি মুখ কুচকে বলল, পাকিস্তানের আওলাদ, তোমার পাশেই হবে রাজাকার বলে। এই তুমি ওয়াশরুম থেকে বের হলে অজু করছো খাটাস। নাপি বন্দুক খুঁজতে গেছে, আজ অদৃশকে মাথার একটা খুলি সে উড়িয়ে ছাড়বে। সে অবশ্য জানে না খুলি কি আর কয়টা থাকে মানুষের। অদৃশ রুটি ছিঁড়ে পানিতে ভিজিয়ে নরম করে চিবোতে চিবোতে অ্যানিকে বললেন, সেদিন মার্কেটে গিয়ে আপনার ছেলের একটা রিমোট কন্ট্রোল গাড়ি পছন্দ হয়েছে। আপনি কিনে না দিয়ে টানতে টানতে বাড়ি এনেছেন। সে তো রোজই হয়, কিনতে কিনতে একটা দোকান দিয়ে ফেলেছি খেলনার। রোজ কিনে কি ফ্যাক্টরি বানাতে বলছেন? না, তা বলছি না, কিন্তু ও আমার কানে গড়ে বনবন করেছিল, তাই আমি ওকে চমৎকার একটা বুদ্ধি দিয়েছি। নাফি, তুই ফুল গাছ চাষ কর, ওখান থেকে মধু পাবি, সেটা বিক্রি করে গাড়ি কিনতে পারবি। খারাপ না বুদ্ধিটা? সাহেবরা আগে কিছু বলতে পারলেন না। অ্যানি কড়া গলা চেঁচিয়ে বলল, আপনি ওকে কিসব শেখান বেয়াদব লোক? আপনার কি কাণ্ড জ্ঞান হবে না? বাইরে তো লোকে মালা গম্ভীর ভাবে আপনাকে, ভেতরে এইসব বাদরামি খবর রাখে। ওকে এসব শিখিয়েছেন কেন? অদৃশ কানে আঙ্গুল চালিয়ে বলে, আস্তে কথা বলুন, আমি খারাপ কিছু বলিনি, আপনার ছেলেকে পরিশ্রমী হতে শেখাচ্ছি। শ্রমিকের বড্ড অভাব কিনে দেশে। সাত্তার সাহেব ধমকে বলল, তাই বলে কেউ এমন উদ্ভট বুদ্ধি কোনো বাচ্চাকে দিতে পারে? অ্যানি চট করে একটা চামচ তুলে ছুঁড়ে মারল অদৃশের দিকে। অদৃশ দক্ষ হাতে চামচটা ধরে ফেলে বললেন, আমার দেওয়া বুদ্ধির উপকার আছে, বহুমুখী উপকার। বন্দরে এখন প্রোগ্রাসে গিলছে আর হাসছে। এই অবস্থায় তাকে সাত্তার সাহেব দেখলে কয়েকদিনের জন্য বাড়ি থেকে বহিষ্কার করবেন, কারণ সে জীবনে দাঁত ব্রাশ করে সকালে খাবার খায় না। দুপুরে গোসলের সময় মনে পড়লে 2-1 ঘষা মারে দাঁতে। অ্যানি বলল, আপনার উপকারের একদিন কি আমার একদিন? অদৃশ মাথা নাড়ালেন, উপকারের কোনো দিন থাকে না চাচাতো ভাবি। যাই হোক, উপকার শুনুন। প্রথমত, ও পরিশ্রম ও নিজের উপর ভরসা করতে শিখবে। দ্বিতীয়ত, আমাদের দেশে গাছ কাটা হয় প্রচুর, তাই নাফির মতো বাচ্চার বৃক্ষরোপণ করে একটা মহান কাজের অংশ নিতে পারে। আর তৃতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, ওই গাছের জীবনও মধু হবে না, ওর গাড়ি কেনাও হবে না, কিন্তু আশায় বুক বেঁধে চুপ থাকবে। অ্যানি কপালে হাত চেপে বসে রইল। রেশমি ও সাত্তার সাহেব অনেক আগে উঠে চলে গেছে। নাফির দাদি নাসিম আরা বেগম পোড়া বেগুনের মতো নরম গরম হয়ে বসে আছেন। তিনি অদৃশকে 2 চোখে সহ্য করতে পারেন না। ওরকম বদ মানুষকে সহ্য করার মনেই হয় না। কাম কাজ নেই, কোনো নিয়ম নীতি নেই। ওনার 55 বছরের জীবনে দেখা সবচেয়ে বিকট চরিত্রের একটা মানুষ অদৃশ। গাছ ও পানি পড়া খাওয়ানো, তিনি তাকে আছেন। কোনো একদিন টুকুস করে ধরে নিয়ে গিয়ে অদৃশকে তদবির করিয়ে আনবেন, যাতে পরের দিন সকালে সুরসুর করে এসে পায়ে পড়ে, বড় মা প্লিজ একটা বিয়ে করিয়ে দাও, আমার আর কুমার থাকা সম্ভব হচ্ছে। তার চেয়ে বড় কথা, এত বড় দামড়া ছেলে একটা বিয়ে করতে চায় না। এখন একটাই উপায়, ওকে কবিরাজের কাছে নিয়ে। কিন্তু নাসিমারা বেগম এতে সন্দেহ আছে, কবিরাজ তদবির আদেও অদৃজের ওপর কাজ করবে কিনা। নাফি দাদুর বন্দুক না পেয়ে মোটা একটা 5 এনেছে অদৃজের মাথায় ফাটানোর জন্য। অদৃশ দৌড়ে আবার বাথরুমে ঢুকতে ঢুকতে বললেন, সর মোটু, আমি কিছু করিনি। কাল রাতে জব্বর একটা ঝড় উঠেছে, তোর গাছের সাথে যা সুবিচার ঝড় করেছে। এখন তুই ঝড়কে একটা ধন্যবাদ জানিয়ে হা করে আব্বা ডাক। নাফি অদৃজের কথা বিশ্বাস করার মতো বোকা না। সে বাথরুমের দরজার সামনে 5 নিয়ে দাঁড়িয়ে রইল। অদৃজ গোসল করে বেরোনোর সাথে সাথে তার মাথায় পাঠানো কনফার্ম হক ম্যানশনে এখন সদস্য সংখ্যা 4, বাবা, মা, দাদি এবং নয়নতারা। এদের পারিবারিক সদস্য ও আত্মীয়দের বয়সের হিসাবটা একটু গোলমেলে। এই যেমন নয়নতারার বাবা ওয়াসিম হক সাহেব যে রুয়াদ গুনে গুনে 17 বছরের ছোট, সেখানে ওয়াসিম সাহেবের মেয়ে বয়সী 17। এটা কোনোভাবে মানা গেলেও বাকি সম্পর্কগুলো আরো গোলমেলে, কারণ নয়নতারার দাদুভাই ও দাদু ছোট ভাইয়ের মধ্যে বয়সের তফাৎ এমনই, যার ফলে তার দাদি বুড়ো হয়ে গেলেও ছোট দাদি বলতে গেলে এখনো জোয়ান মহিলা। কিন্তু আবার আরেকদিকে দাদুর বড় বোনের নাতিগুলো দাদুর ছেলের অর্থাৎ
রুয়াদের ঝুটের সোজা কথায় একদিন যেমন রুয়াদের চাচা তার ভাইয়ের বয়সী প্রায়, অন্যদিকে ফুফুগুলো দাদির বয়সী, সেই ক্ষেত্রে ফুফাতো বোনের ছেলেগুলো রুয়াদের নিজের জুটি। এক একটা সন্তান জন্মের মাঝে এত বছর অবসর কেন গিয়েছিলেন পূর্বপুরুষেরা, বিষয়টা ভাব। সকাল সকাল এ বাড়িতে সাধারণ চা হয়, বাড়িটা এখনো নিয়মের গণ্ডিতে বাঁধা। এটার একটা কারণ আছে, ওয়াসিম হক একজন প্রাক্তন আর্মি অফিসার, কোনো কারণে চাকরি ছেড়ে ব্যবসা শুরু করলেও সেই নিয়ম মেজাজ পেছনে ফেলতে পারেনি। এ বাড়িতে ভুল ও নিষেধাজ্ঞা অমান্য সুযোগ নেই, রক্ষণশীলতার চরমে পর্যায়ে। নয়নতারার দাদাও ছিলেন এমন লোক, শুধু রুয়াটা যেমন অমন হতচারা কোত্থেকে হয়েছিল বলা যাচ্ছে না। সে না বাবার নিয়ম মেনেছে না ভাইয়ের। চা খেতে খেতে ওয়াসিম সাহেব জিজ্ঞেস করলেন, নয়ন কলেজে যাবি না আজ? নয়নতারা পাশে বসেছিল, সে এখন রং তুলে দাঁতে ঠেকিয়ে গভীর ভাবনায় নিমগ্ন আছে। ক্যানভাসের ভেতরে দু চোখ গেঁথে গেছে। পেন্টিং এর ব্রহ্মপুত্রের বেশি শুকনো লাগে। এ নয়নতারা ভালো লাগছে না। একটি নদ এমন জলহীন হতে পারে না, আর কিছু জল বাড়তে হবে, কিন্তু তাতে বাস্তবতা বজায় থাকবে না। এ নিয়ে সেই বড় দ্বন্দ্বে পড়েছে। ওয়াসিম সাহেব গোপনে মৃদু হাসলেন। নয়নতারার হাতে চিকন চিকন নরম আঙ্গুলগুলোতে রঙের ছিটে লেগেছে, অন্যতেও লাগিয়েছে। তা দেখলে ওর মা চাচাবে একচোট। চুলগুলো একটি ক্লিপ দিয়ে আটকে রাখার পরেও যেভাবে বিক্ষিপ্ত এলোমেলো হয়ে গেছে, মনে হচ্ছে একটি জোয়ার ভাষা নদীতে বাদ দেবার চেষ্টা। চুলগুলো সুন্দর হয়েছে মেয়েটার। পরনে একটা হালকা গোলাপি একখানে স্কার্ট ও সাদা কুর্তি, জর্জেটের গোলাপি অন্যখানে বিছিয়ে পড়েছে মেঝেতে। পরে তিনি শখ করে আর্ট একাডেমিতে ভর্তি করেছিলেন, কারণ আঁকা আঁকির প্রতি নয়নতারার নিজস্ব শিল্পগুণ ও আগ্রহ তীব্র। পুরো বাড়িটা তার আঁকা চিত্রকর্মের ক্যানভাসে। নয়নতারাকে আঁকতে দেখতে বড় ভালো লাগে হক সাহেবের, কেন তিনি নিজে জানেন না। আঁকা আঁকি শিখিয়েছিলেন নয়নতারার চাচার কাছে। সে বেশিরভাগ চিত্রকর্ম রঙে করে, কিন্তু ব্রহ্মপুত্র নদ আঁকতে আজ বসেছে অয়েল প্যাস্টেল নিয়ে, একটু বেশি মনোযোগে। নয়নতারা খেয়াল জ্ঞান বেশি প্রখর। হক সাহেবের 5 মিনিট আগে করা প্রশ্নের জবাব সে 5 মিনিট পর দিল। ব্রহ্মপুত্রের জল কম বেশি আঁকার দ্বন্দ্ব মিটিয়ে নিয়ে জল কমই থাকবে, কেননা রুয়াদ বলতো একজন শিল্পী যখন চিত্রকর্ম করবে তাতে যথাসম্ভব বাস্তবতা ছোঁয়া রাখাটাই কর্তব্য, কেননা এটাই শিল্প, এটাই চিত্রশিল্পীর মাদুর। বাকিরা ভয় কাঁপে। অবশ্য নয়নতারার সাথে হাসার একটা গুরুত্ব কারণ আছে, সে বাড়ির সবচেয়ে ছোট সদস্য। এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো ভুল নেই তার, তাই কোনো ক্ষোভ নেই তার উপর। হক সাহেব আবার ডাকলো, নয়ন। বেখেয়ালি চিত্রশিল্পী রং মাখা হাতের ফিটে কপালে চুল সরিয়ে জবাব দিল, হ্যাঁ বাবা, কাল বালুকা যাব আম বাগান দেখতে। এবার খুব বেশি আম হয়েছে, আবার এবছরে জ্বর বেশি, সব আমের দাগ হয়ে গেছে। খবর পেলাম তুই যাবি সাথে। গ্রীষ্মের ছুটিতে ঘুরে এলে একটু মন ভালো হবে। প্রস্তাবটা ভালো, কিন্তু নয়নতারা চমকে উঠল। সে দরকার পড়লে দুটো কালো রঙের ভালুকের সাথে 1 ঘন্টা খাঁচায় বন্দি থাকতে পারে, কিন্তু বাবার সাথে কোথাও নয়। সে খুব বিশ্বাসযোগ্য ভঙ্গিতে বলল, আমার তো প্রাইভেট কোচিং মিস যাবে বাবা, পড়ালেখা খুবই চাপ। ওয়াসিম সাহেব চায়ের কাপ নামিয়ে বললেন, তাহলে কোনো দরকার নেই, মনোযোগ দিয়ে পড়ো, পরে টরে যাওয়া যাবে। একটা ফকির এসেছে দরজায়, সে একটা গীত গাইছে, কত টাকা কত পয়সা অকারণে চলিয়া যায়, অসহায়রে দান করিলে আখিরাতে পাওয়া যায়। শুনতে খুব সুমধুর, কিন্তু রান্নাঘর থেকে কাজের মহিলাটি খুব জামটি মেরে বলল, যান, তারা বাস্তবতাকে রঙের আছড়ে তুলে আনবে। নয়নতারা চিত্রের রেফারেন্স হিসাবে ব্রহ্মপুত্রের বাস্তব যেমন দেখেছে তেমনটা সে আঁকবে বলে ঠিক করে চঞ্চনে স্বরে বাবা জবাব দিল, না বাবা, গ্রীষ্মকালে ভ্যাকেশন শুরু হবে আগামীকাল থেকে, আজ যাব না, আমার পেন্টিংটা শেষ করতে হবে আজ। হক সাহেব বললেন, নতুন হোম টিউটর ম্যাম ভালো তো? ভালো তো। কেন বলছো? কি কেন আবার? হাসলেন ওয়াসিম সাহেব, ভালো না হলে ছাড়িয়ে দিতে হবে। নয়নতারা দাদি রুবিনা বেগম পান চিবোতে চিবোতে গোমরা মুখে বাঁকা চোখে দেখলেন একবার ছেলেকে, মনে মনে বললেন, তোরে বাড়ি থেকে ছাড়িয়ে দেওয়ার দরকার, ব্যাকল সময় আছে, ভালো হ, নয়তো কপালে তো শনি আছে। ওয়াসিম সাহেব কেবল নয়নতারার সাথে টুকটাক হাসছেন, কথা বলেন। অন্য কোনহানে দেখেন হবে আইস এই বাইতে কিছু দিয়াম না। ওয়াসিম সাহেবের মুখটা এক মুহূর্তে লাল টকটকে হয়ে গেল। নয়নতারা রং তুলে দাঁতে ধরে কাজের মহিলার আত্মার মাগফিরাত কামনার সাথে সাথে 4 বার দোয়া ইউনুস ও 2 বার সূরা ফালাক পড়ে নিল। ওয়াসিম সাহেব বজ্রকণ্ঠে এক ধমক মারলেন, বাড়ি থেকে কিছু দেবে না সেটা তুমি বলবে? হ্যাঁ। মহিলা কেঁদে ফেললো না, শুধু কোনো রকম বললো, না আচ্ছা রোজ দে, আজ কি সব বাড়ি থেকে যদি এভাবে অন্য কোথাও পাঠানো হয় ওদেরকে, তাহলে অন্য কোথায় আসলো কোথায়? তিন্নি বেগম এগিয়ে এসে মিনতি করলেন, আচ্ছা মাফ করো, ভুল মানছি, আমি ওর হয়ে শান্ত হও, আমি দিয়ে আসছি। থামো, তার কোনো দরকার নেই, তোমাদের হাতে মানুষেরা ভালো হতে পারে না, এ আমি জানি। যে হাতের মালিকের মনে দানের অভিপ্রায় নেই সে হাত দিয়ে দান নয়, তবে বন্ডামি। তিনি কোটো বরে চাউল ও কিছু টাকা দিয়ে ভিক্ষুকে দিয়ে বললেন, এ বাড়ি থেকে যদি আবার কখনো খালি হাতে ফিরে যেতে হয় তবে পরিবারে শুধু আসবেন কথাটা আমাকে। কাজের মহিলাটিকে কাজ ছাড়িয়ে দেওয়ার কথা এখন, তবে হুদা সাহেব দিলেন না, কারণ হরিণের শিকারের অপরাধে বাঘকে হত্যা করা যায় না। ওয়াসিম সাহেব মেজাজ সামলাতে দ্রুত দোতলায় উঠে গেলেন। সকলে শ্বাস ছাড়ল। যতক্ষণ তিনি বাড়িতে থাকেন সকলে বোবা ও মহাপ্রাণী এ বাড়ির, এমনকি গোটা পাড়া শুদ্ধ, আর রাস্তায় লোকেও তাকে দেখলে শতভাগ শুদ্ধ মানব হয়ে যায়।
এটারও কারণ আছে, রাস্তাঘাটে ওনার প্রতিপত্তি আর উল্লেখযোগ্য। যারা চেনে তারা জানে একবার এক রিক্সাওয়ালাকে এক চড়ে বেহুশ করে ফেলার রেকর্ড আছে। অটোওয়ালার অপরাধ হলো গন্তব্যে না পৌঁছাতে বারবার জিজ্ঞেস করা, স্যার এখানে আর কত দূর? আমার তো ঠকা হইব, আপনি তো এত দূরে কথা কন নাই। তা ভাড়া কম তো চাইছিলাম, এই ভাড়ায় তো এত দূর যাইবাম না, বোকা পাইয়া মানুষ ঠকান। ওয়াসিম সাহেব আস্তে করে নেমে গিয়ে ভাড়া মেটালেন, আর তখন রিক্সাওয়ালাকে বলল, আচ্ছা আপনি যাইবেন আর কত দূর? উঠেন, নিয়ে নামাইয়া দিয়ে আসি, 10 টাকা বাড়িয়ে দেন। ওয়াসিম সাহেব এক চড় খেয়ে রিক্সাওয়ালা ধপাস করে পড়ে তাকিয়েছে, কিন্তু তারপর লোকটা কি হয়েছে তা দেখার সুযোগ পাওয়া যায়নি। নয়নতারাকে টানতে টানতে নিয়ে চলে হেঁটে গিয়ে হক সাহেব। রিক্সাওয়ালা গন্তব্যে পৌঁছে দিয়ে 100 টাকা চাইলেও হক সাহেব আপত্তি করতেন না, কিন্তু নামার পর আবার উঠতে বলা পর অপরাধ। আজ গত রাতের মতো জ্বর উঠেছে, বাবা গ্রামের বাড়ি গেছে, তাই কেউ আজ নয়নতারাকে 10টার সময় ভাত খাইয়ে দমুকে ঘুম পাড়াতে পাঠাবে না, রাতে কয়েকবার দেখতে আসবে না, এবং এসে অনেকক্ষণ শিউরে বসে থেকে যাওয়ার সময় মাথায় কয়েকবার হাত বোলাবে না। আজ নয়নতারা আর ক্যানভাসে বসলো না, উদাস চিত্রে অনেকক্ষণ বারান্দায় বসে রইল। এলাকার থেকে বিশাল আয়োজন, ঘুরতে যাবার পরিকল্পনা হয়েছে, কিন্তু সে স্বপ্ন অথবা কল্পনা করতে পারে না যাবার কথা, কিন্তু তার যেতে ইচ্ছা করেছে। আগে হতো না এরকম অবাধ্য ইচ্ছেরা, আজকাল জাগে। কিসব ভয়াবহ অবাধ্য ইচ্ছেরা সে জ্বালায় আজকাল তাকে। ছোট থেকে বাবার এত কড়া শাসনে মানুষ করেছে, তবুও কেন এমন সব নিষেধাজ্ঞার প্রতি অদম্য ঝোঁক এসেছে তা বোঝা যাচ্ছে না। বয়সের দোষ বোধ হয়।